আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 সংক্ষিপ্ত ব্যাখ্যা, সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আজকে 20 পর্ব। আজকে 20 দিন হয়ে গেছে। 20 দিনের মধ্যে অনেক বেশি দূর আগাতে পারিনি। মাত্র 82 নাম্বার ধারা পর্যন্ত পড়েছি। যাই হোক, তারপরেও পড়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি এটা শুরুতেই বলেছি যে পুরোটা পড়া হচ্ছে এটা একটা ঐচ্ছিক বিষয়, বাড়তি পাওনা। এটা আইনটাকে আমাদের সম্পূর্ণ জানা হলো। আর যারা বার কাউন্সিল পরীক্ষার জন্য বা এলবি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য, জুডিশিয়ারি পরীক্ষার জন্য করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা বাড়তি পাওনা, কারণ তারা আইনটাকে সরাসরি সাধারণত কোচিংয়ে বা ভার্সিটিতে যেটা পড়ায় সেটা হচ্ছে সংক্ষেপে ধারাগুলো বলে যায়, আর আমি এখানে হুবহুব পড়ছি, যার ফলে সময়টা একটু বেশি যাচ্ছে। সময়টা একটু বেশি গেলেও যখন পুরোটা পড়া থাকবে তখন আমরা যখন পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ি সেটাকে সহজে রিলেট করা যায়। এটা হচ্ছে উপকারিতা। তো যাই হোক, আমরা আজকে ওয়ারেন্টের বাকি অংশ পড়ব। আমরা ওয়ারেন্টের মোট দেখেছি 75 নম্বর ধারা থেকে ওয়ারেন্ট শুরু হয়েছে। 75 নম্বর ধারা থেকে, এবং এটা ষষ্ঠ অধ্যায় আছে। এই আইনের ষষ্ঠ অধ্যায় আছে ওয়ারেন্ট, এবং ষষ্ঠ অধ্যায়টা ছিল, আমরা ষষ্ঠ অধ্যায়ের নাম জানি যে অফ প্রসেস টু কম্পেল অ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে কাউকে বাধ্যতামূলক বা জোর করে হাজির করার পদ্ধতি সম্পর্কিত অধ্যায় হচ্ছে অধ্যায় 6। এবং 6-এর প্রথম যে সাবচ্যাপ্টার ছিল, মানে উপ অধ্যায় ক, এটা ছিল সমন সম্পর্কিত। এটা 68 ধারা থেকে 74 ধারা পর্যন্ত। এবং এই 6-এর সাবচ্যাপ্টার বি বা উপ অধ্যায় খ হচ্ছে আরম্ভ হয়েছে 75 নম্বর থেকে। 75 নম্বর ধারাকে একটা ভিত্তি ধরেছি, কারণ 75 নম্বর ধারা থেকে আমাদের শুরু হচ্ছে ওয়ারেন্ট সম্পর্কে, এবং ওয়ারেন্ট শেষ হবে 12টা ধারায় বিভক্ত ওয়ারেন্ট। এবং ওয়ারেন্টের পরেই আসবে, আমরা যে বারবার একটা কথা দেখি যে প্রোক্লেম অফেন্সার, যেটা আমরা বলি যে ঘোষিত অপরাধী, সেটা আমরা পাবো পরবর্তী ধারা থেকেই। মানে যখনই আমাদের ওয়ারেন্ট সম্পর্কে গেল, তারপরে হচ্ছে ঘোষিত অপরাধী আসবে 87 নম্বর ধারা থেকে। তো ওয়ারেন্ট সম্পর্কে আমরা যেটা দেখেছি, ওয়ারেন্ট কিভাবে ইস্যু করা হবে, আমরা মোট 12টা পয়েন্ট আমরা দেখেছি। 12টা পয়েন্ট বা 12টা ধারা দেখেছি। তার মধ্যে প্রথম ধারা 2টা উপধারা আছে, দ্বিতীয় ধারায় 3টা উপধারা, এভাবে তৃতীয় পয়েন্টে আবার 2টা উপধারা, চতুর্থ পয়েন্ট আবার 3টা মানে উপধারা। তার মানে হচ্ছে 2, 3, 2, 3, এইভাবে প্রথম 4টাতে হচ্ছে আরও 5টা উপধারা আছে, আর বাকি 4টাতে একটা করে উপধারা আছে। তা আমরা প্রথমে ওয়ারেন্ট সম্পর্কে শুরুতেই চলে যাই, এবং গত সপ্তাহে একটু রিভিউ দিয়ে আসি, মানে আরেকবার রিভিশন বলে, যেটা আমরা আবার একবার পড়ে যাই, এটা বলে যাই, তাহলে হচ্ছে বাকি যে 4টা আছে সেটা সম্পর্কে সেটাকে রিলেট করতে পারবো আবার। তা আমি শুরুতেই বলছি যে আমি মনে রাখার সুবিধার্থে এই 12টা ধারাকে 4-4-4 এভাবে ভাগ করতে পারি। 4-4-4 করার উদ্দেশ্য হচ্ছে প্রথম 4টা এবং পরের 4টা, মোট 8টা ধারা হচ্ছে, যেটা যেই আদালত ওয়ারেন্টটা ইস্যু করবে, ওই আদালতের এখতিয়ারাধীন অবস্থায় সে কীভাবে ওয়ারেন্ট ইস্যু করবে এবং সেটা কীভাবে কার্যকরী হবে, সেটা সম্পর্কে হচ্ছে প্রথম 8টা ধারা। এবং পরবর্তী যেই 4টা ধারা, সেটা হচ্ছে যেই আদালত ওয়ারেন্ট ইস্যু করবে তার এখতিয়ারের বাহিরে, তার জুরিসডিকশনের বাহিরে সে কীভাবে ওয়ারেন্ট ইস্যু করবে এবং এটাকে কার্যকর করবে, সেটা সম্পর্কিত ধারা। তাহলে আশাফুল এলএলবি লিখেছেন, নাইস, থ্যাংক ইউ আপনাকে। তা আমরা আসি এখন
মনে রাখার জন্য তাহলে আমরা 4 4 4, তো প্রথম আরো চার চার করে ভাগ করার উদ্দেশ্য হলো প্রথম 4টা ধারায় উপধারা আছে, পরবর্তী 4টা ধারায় আবার কোনো উপধারা নাই। তার মানে হচ্ছে প্রথম 4টা ধারার উপধারার একটা ধারাবাহিকতা আছে, 2 3 2 3। মানে 75 নম্বর ধারায় 2টা উপধারা, 76 নম্বর ধারায় 3টা উপধারা, 77 নম্বর ধারায় আবার 2টা উপধারা, 78 নম্বর ধারায় আবার 3টা উপধারা, 2 3 2 3 এইভাবে কিন্তু সামনে গেছে। তা আমরা এর মধ্যে এখন আমরা 2 3 2 3 এবং পরবর্তীতে হচ্ছে একটা করে আরও 4টা ধারাতে, পরবর্তী 4টা ধারাতে শুধুমাত্র একটা করে ধারা। আবার পরবর্তী 4টাতে আবার আছে কি 2 3 1 2, ওখানে একটু ব্যতিক্রম হয়েছে, 2 3 2 3 না হয় 2 3 1 2 এইভাবে গিয়েছে। তা আমরা আবার একটু ওয়ারেন্টের মোট 12টা একভাবে আগে বলে যাব, তারপরে যে 4টা আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ পড়া এবং ব্যাখ্যা করা সেটা পরবর্তীতে করব। তো আমাদের প্রথম মনে রাখতে হবে 75 থেকে আমরা কাউন্ট করলে 75 প্লাস 12, তাহলে হওয়ার কথা 87, কিন্তু হবে 86। এটার কারণ হচ্ছে 75কে থেকে এটা যদি 75 প্লাস 12 করে তাহলে বুঝে যাবো 76 থেকে আমরা কাউন্ট করা আরম্ভ করছি। 76 থেকে কিন্তু আমরা কাউন্ট করছি না, 75 থেকে কাউন্ট করছি। তাহলে আমাদের এটা হবে 74 প্লাস 12, তাহলে হিসাবটা মিলানো যাবে। যেহেতু আমরা 75 থেকে পড়া আরম্ভ করছি, তাহলে 74 প্লাস 12 হলে 74 10 84 আর 2 86, এইভাবে তাহলে আমাদের 86 ধারা পর্যন্ত শেষ হবে। এটা মনে রাখলে হবে যে 75 নম্বর ধারা থেকে ওয়ারেন্ট শুরু, 12টা ধারা, তাহলে 74 প্লাস 12 ইকুয়াল টু 86। আমরা সহজে মনে রাখলাম 75 থেকে 86 নম্বর ধারা পর্যন্ত ওয়ারেন্ট সম্পর্কে আছে। এর মধ্যে 3টা ভাগ করেছি, প্রথম 4টা ধারাতে 2 3 2 3, প্রথম ধারায় 2টা উপধারা, দ্বিতীয় ধারায় 3টা উপধারা, 74 মানে দ্বিতীয় ধারাতে 3টা উপধারা, পরবর্তী ধারায় আবার 2টা উপধারা, তার পরবর্তীতে আবার 3টা উপধারা, তারপরে 4টা ধারায় আছে, তারপরে 4টা ধারায় আমাদের একটা করে উপধারা, তারপরে আবার 2 3 1 2। এইভাবে আমরা মনে রাখবো, মানে মনে রাখাটা সুবিধা হবে। তো তাহলে আমরা আসি 1 নাম্বার আমাদের যে পয়েন্টটা, 1 নম্বর পয়েন্ট মানে হচ্ছে 75 নম্বর ধারা। 1 নম্বর পয়েন্টে ওয়ারেন্টটা কীভাবে ইস্যু করা হবে, একজন কোর্টের প্রিজাইডিং অফিসার অথবা হচ্ছে ম্যাজিস্ট্রেট, এটাকে ম্যাজিস্ট্রেটের বেঞ্চের ক্ষেত্রে যে কোনো একজন ম্যাজিস্ট্রেট, মানে ম্যাজিস্ট্রেটের মেম্বার, আইনে লেখা আছে ম্যাজিস্ট্রেটের যে কোনো একজন মেম্বার, একজন সদস্য, তার মানে ওই বেঞ্চের যে কোনো একজন ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে ওই কোর্টের প্রিজাইডিং অফিসার এটাকে স্বাক্ষর করবে এবং ওই কোর্টে সিল দিবে। এখানে আমি সমনের সাথে এটার পার্থক্য বলেছিলাম যে সমনের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার যদি সিগনেচার করে প্রিজাইডিং অফিসারেরই সিল হবে, কিন্তু ওয়ারেন্টের ক্ষেত্রে যে কোর্ট থেকে ওয়ারেন্ট আসবে ওই কোর্টে সিল হবে, প্রিজাইডিং অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের সিল হবে না। এবং 2 নম্বর বলছে যে এটার মেয়াদ কতদিন থাকবে, মানে 1 নম্বর পয়েন্টের 2 নম্বর পয়েন্ট, এটা হিসাব করবেন। আমি 1 নম্বর পয়েন্ট বলছি মানে এটা 75 নম্বর ধারা, তাহলে 1 নম্বর পয়েন্টের 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটার মেয়াদ কতদিন হবে। এটার মেয়াদ সম্পর্কে বলা আছে 75-এর 2 নম্বর ধারায় যে এটার মেয়াদ কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই। কোর্ট যেদিন মনে করবে যে কোর্ট যদি এখানে কখনো এটা ক্যান্সেল না করে তাহলে এটা ক্যান্সেল হবে না। কোর্ট যদি কখনো এটাকে ক্যান্সেল করে তাহলে এটার কার্যকারিতা শেষ হবে। কোর্ট যদি ক্যান্সেল না করে তাহলে এটার কার্যকারিতা শেষ হবে না, কার্যকর করবে সেটা সম্পর্কিত, তাহলে সেটা শেষ হবে না। আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী 1 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছে যে, দ্বিতীয় নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে এটা কাকে এই নির্দেশনা দেবে। ওয়ারেন্টের যে নির্দেশনাটা সেটা বলছে যে যে কোনো এটা সাধারণত পুলিশের উপর নির্দেশনা আসবে, এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি এই নির্দেশনা দেয় তাহলে এটা অবশ্যই পুলিশের উপর দেবে। আর এছাড়া যদি অন্য কোনো কোর্ট যদি মনে করে যে একে তাৎক্ষণিকভাবে ধরতে হবে এবং তৎক্ষণিকভাবে পুলিশ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে সে অন্য কাউকেও এই দায়িত্ব দিতে পারে। এবং সেটা বলছে যে একাধিক পুলিশের অফিসারের উপর দিতে পারে বা একাধিক ব্যক্তির উপর এই দায়িত্ব দিতে পারে। এবং পরবর্তী 75-এর 2 নম্বর ধারা যেটা বলছে, আচ্ছা 2 নম্বর, আমি 3 নম্বরে চলে গেছি সরাসরি, 2 নম্বরে না গিয়ে, দুঃখিত, একটু ভুল হয়েছে। আমাদের 75-এর পরে 76 নম্বর ধারা মানে হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে
তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিনটা সাব সাব পয়েন্ট আছে 3 নম্বর পয়েন্টে। সেখানে বলছে যে 76 নম্বর ধারা বলছে যে মুচলেকা দিয়ে একে রিলিজ করা সম্পর্কে বলেছে। প্রথম ধারাতে হচ্ছে যে কে ওয়ারেন্ট ইস্যু করবে এবং এটার মেয়াদ কতদিন হবে। দ্বিতীয় ধারা মানে 2 নম্বর পয়েন্ট হচ্ছে 76 নম্বর ধারা 1 নম্বর পয়েন্ট। 76 নম্বর ধারার 1 নম্বর উপধারা হচ্ছে যে এটা যে কোর্টে ইস্যু করবে সেই কোর্টে ওয়ারেন্টের মধ্যে লিখে দিতে পারবে যদি লিখে দেয় এরকম যে উপযুক্ত জামিনদার পাওয়া গেলে, উপযুক্ত সিকিউরিটি পাওয়া গেলে বন্ডের মাধ্যমে বা মুচলেকার মাধ্যমে তাকে রিলিজ করে দেওয়া যাবে। সেই ক্ষেত্রে এ ধরনের যদি কিছু লেখা থাকে তখন পুলিশ যদি উপযুক্ত সিকিউরিটি পায়, উপযুক্ত জামিনদার পায়, তাহলে উপযুক্ত জামিনদারের জামিন দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। এবং দ্বিতীয় পয়েন্টের 2 পয়েন্ট যেটা 76-এর 2 নম্বর ধারা, সেটা বলছে যে এই মুচলেকাতে 3টা জিনিস উল্লেখ থাকবে অবশ্যই। প্রথমত হচ্ছে কয়জন সিকিউরিটি মানে কয়জন জামিনদার আছে সেটা, এবং প্রত্যেক জামিনদার মানে জামিনদারগণ প্রত্যেকে এবং যাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে সে কত টাকা কত অর্থর বিনিময়ে সে বাউন্ড থাকবে, কত টাকা দিতে বাউন্ড থাকবে যদি এই বন্ডটাকে তারা ভঙ্গ করে। এবং তৃতীয় হচ্ছে কখন সে কোর্টের সামনে হাজির হবে। এই 3টা বিষয়ে উল্লেখ থাকবে। দ্বিতীয় পয়েন্ট ছিল এটা। তৃতীয় পয়েন্ট হচ্ছে এটার 76 ধারার তৃতীয় পয়েন্ট হচ্ছে যখন এই বন্ডটা করা হবে তখন যে পুলিশ অফিসার বন্ডটা নিল সেটা কোর্টকে পাঠিয়ে দেবে আবার। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে দ্বিতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যেটা একটু আগে বলে ফেলেছি, সেটা হচ্ছে সাধারণত পুলিশের উপর এটা জারি হবে এবং ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষেত্রে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষেত্রে অবশ্যই পুলিশের উপরে এটা নির্দেশিত হবে। পুলিশকে কার্যকরী করার জন্য বলা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। আর অন্য ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে পুলিশ পাওয়া যাচ্ছে না তৎক্ষণাৎ এবং লোকটারে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে আনা দরকার, সেই ক্ষেত্রে অন্য কারো উপরে সেটা দিতে পারবে, দায়িত্ব দিতে পারবে এবং সেটা একাধিক পুলিশ অফিসার বা একাধিক ব্যক্তির উপরে দিতে পারবে। এবং এই 3 নম্বর পয়েন্টের 3-2 আমরা যদি বলি বা 77-এর 2 নম্বর উপধারা বলছে যে যখন একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে বা একাধিক পুলিশকে দায়িত্ব দেওয়া হবে তখন একজন, ওদের যে কোনো একজন বা একাধিক বা সবাই মিলে ওই লোকটাকে গ্রেপ্তার করতে পারবে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে শুধু পুলিশ বা অন্য কোনো ব্যক্তি না, ল্যান্ড হোল্ডারের নিকটও, ল্যান্ড হোল্ডার ফার্মার মানে হচ্ছে ফার্মের মালিক, ল্যান্ড হোল্ডার অথবা হচ্ছে ল্যান্ডের যে তত্ত্বাবধায়ক আছে তার প্রতিও হচ্ছে নির্দেশিত হতে পারে একটা ওয়ারেন্ট। সেটা শর্ত আছে। সেটার প্রথম শর্ত হচ্ছে এটার ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস হবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা দিতে পারবে। এবং সেটা কিছু ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে সে পলাতক একজন অভিযুক্ত ব্যক্তি বা পলাতক আসামি, তাকে হচ্ছে ঘোষিত কোনো অপরাধী, প্রোক্লেমড অফেন্ডার, অথবা হচ্ছে সে হচ্ছে কোনো একটা নন অ্যাভেলেবল অফেন্সের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, অথবা হচ্ছে সে পালিয়েছে, তাকে ধরার জন্য তাড়না করা হয়েছে, সে পালিয়েছে। এই ধরনের ক্ষেত্রে এই 4টা ক্ষেত্রে হচ্ছে একজন ল্যান্ড হোল্ডার, জমির মালিক, বড় ভূমির মালিক, জমির মালিক বলতে বড় ধরনের একটা ভূমির মালিক, অথবা একটা ফার্মের মালিক, ফার্মার, অথবা হচ্ছে ওই ল্যান্ড বা ল্যান্ডের ম্যানেজার যে সার্জে যে আছে, ম্যানেজারে আছে, তার উপরে এই ওয়ারেন্ট নির্দেশিত হতে পারে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট মানে 78-এর 1 নম্বর উপধারা। 2 নম্বর উপধারা হচ্ছে যখন এই ওয়ারেন্টটা হবে তখন ওই লোক মানে ওই ফার্মার অথবা ওই ভূমির মালিক অথবা হচ্ছে ওখানকার ম্যানেজার, ওই লোক যাকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে, সে যদি এই ফার্মের ভিতরে থাকে বা এই ভূমির ভিতরে, তার যে ভূমি আছে এটার ভিতরে হতে হবে, এটার ভিতরে থাকে অথবা এখানে ঢুকে পড়ে, তাহলে সে তাকে গ্রেপ্তার করবে। এবং এটা 3 নম্বরে বলছে যে গ্রেপ্তার করার পরে যেই পুলিশ অফিসার, সবচেয়ে নিকটে যে পুলিশ অফিসার থাকবে এবং যে হচ্ছে ওই লোকটাকে কোর্টের কাছে নিয়ে যাবে, এরকম পুলিশের কাছে সে এটা হ্যান্ড ওভার করবে। তাহলে এটা ছিল আমাদের 4 নম্বর পয়েন্ট। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে একজন পুলিশ অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয়
সে ইচ্ছা করলে তার নাম লিখে দিয়ে আরেকজনকে তার নাম এন্ডোর্স করে দিয়ে ওই ওয়ারেন্টের মধ্যে তার নামটা লিখে দিয়ে তার পক্ষ হয়ে আরেকজনকে দায়িত্ব দিতে পারবে গ্রেপ্তারের জন্য, এবং সে তখন গ্রেপ্তার করতে পারবে। এবং 6 নম্বর পয়েন্টে বলছে, 6 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে যখন গ্রেপ্তার করতে গেল তখন হচ্ছে ওকে গিয়ে নোটিফাই করবে যে আপনাকে আমি গ্রেপ্তার করতে এসেছি এই কারণে যে আমার কাছে ওয়ারেন্ট আছে। কারণ ওই ব্যক্তি যদি বলে যে আমাকে ওয়ারেন্ট দেখান, তাহলে সে ওয়ারেন্ট দেখাবে। এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। এবং 7 নম্বর পয়েন্টে বলছে যখন তাকে গ্রেপ্তার করা হলো, তখন গ্রেপ্তার করার পরে তাকে অপ্রয়োজনে আটকে রাখা যাবে না, তাকে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে। এখানে আমাদেরকে 81 নম্বর ধারা এবং 61 নম্বর ধারার মধ্যে পার্থক্য বুঝতে হবে। 61 নম্বর ধারা ছিল বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এবং সেখানে লেখা ছিল যে 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের কথা না। কিন্তু ওখানে 61 নম্বর ধারায় ছিল যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার যখন হবে তখন তাকে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হবে, এবং সেখানে কোনো পরোয়ানা লাগবে না। যখন তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হবে তখন 61 নম্বর দুঃখিত, তদন্তের স্বার্থে তারা বিনা পরোয়ানা গ্রেপ্তার করা হলে তাকে 24 ঘন্টার মধ্যে তদন্তের কাজ শেষ করতে হবে। মানে যাবতীয় জিজ্ঞাসাবাদ সহ যা কিছু আছে সেটা 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এবং 24 ঘন্টার মধ্যে শেষ করে তাকে রিলিজ দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে তার তদন্ত শেষ না হয়, সেই ক্ষেত্রে সে কোর্টের কাছে নিয়ে যাবে রিমান্ডের জন্য, তখন সে রিমান্ডের আবেদন করবে। সেটা আমরা 61, তাহলে 61 নাম্বার ধারার সাথে এই ধারার পার্থক্য আছে। মানে 61 নাম্বার ধারায় হচ্ছে একজন ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করবে তদন্তের স্বার্থে, তদন্তের কাজ যদি 24 ঘন্টার মধ্যে শেষ না হয় তাহলে 161 নম্বর ধারা 67 নম্বর ধারা অনুযায়ী তাকে আদালতে নিয়ে তার তদন্তের জন্য তাকে থানায় আটকে রাখার জন্য আরও সময় যাবে, এবং আদালত সেটা সর্বোচ্চ 15 দিনের রিমান্ড দিতে পারবে। তাহলে 61 এবং 81 এই দুইটা ধারার পার্থক্য এখানেই, যে 81 নম্বর তদন্তের স্বার্থে যেহেতু তাকে গ্রেপ্তার করা হয় না, ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে, সুতরাং এখানে 24 ঘন্টার কোনো বিধান না, এখানে হচ্ছে ইমিডিয়েটলি তাকে পাঠাতে হবে, কোনো প্রকার গড়িমসি না করেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে বা কোর্টের কাছে আদালতের কাছে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা 81 এবং 61 নম্বর ধারার পার্থক্য বুঝলাম। 61-তে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করবে এবং 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে তাকে রিলিজ দিতে হবে, আর 81-তে হচ্ছে তদন্তের স্বার্থে না ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করবে এবং তাকে ইমিডিয়েটলি কোর্টের কাছে নিয়ে যেতে হবে। যদি 76 যে 76 নম্বর ধারা বা দ্বিতীয় পয়েন্টে আমরা যেভাবে দেখেছি যে ওখানে 3টা সাব পয়েন্ট ছিল, যেভাবে ওখানে বলা হয়েছে যে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। যদি মুসলেকা দিয়ে তাকে ছেড়ে না দেওয়া হয় তাহলে 81 নম্বরটা আওতায় তাকে ইমিডিয়েটলি কোর্টের কাছে পাঠাতে হবে। এবং 82 নম্বর ধারায় আসলে এর মধ্যে একটু ব্যতিক্রম, এই আমরা যে 7টা দেখেছি এর মধ্যে প্রথম 8টার মধ্যে 82 নম্বর ধারায় বলছে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করা যাবে। তাহলে এই 8টা পয়েন্ট আমরা গত ক্লাসে পড়েছি, গত লাইভে পড়ে ফেলেছিলাম। এখন আমরা বাকি 4টা পড়ার আগে বাকি 4টার কথাও বলছি। 83 নম্বর ধারা মানে হচ্ছে আমাদের 9 নম্বর পয়েন্ট, দ্বিতীয় ভাগের আমাদের প্রথম পয়েন্ট, মানে এখতিয়ারের বাহিরের যে ওয়ারেন্ট ইস্যুর বিষয়টা, সেটার প্রথম পয়েন্ট হচ্ছে যে 83-র 1 বা আমাদের বলতে পারি যে 9-এর 1, 9 নম্বর পয়েন্ট 1 নম্বর, 9-এর 1 নম্বর পয়েন্ট বলতে পারি, বা 83-র 1 নম্বর উপধারা। 83 ধারার 1 নম্বর উপধারা হচ্ছে যখন ওয়ারেন্টটা একজন ম্যাজিস্ট্রেট বা একটা কোর্ট যখন একটা ওয়ারেন্ট ইস্যু করবে, সেটা যদি তার আঞ্চলিক এখতিয়ারের বাহিরে হয়, তাহলে বাহিরের কাউকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট হয়, তাহলে সে কী করবে যে তার এখতিয়ারের বাহিরে যেই ম্যাজিস্ট্রেট আছে ওই ম্যাজিস্ট্রেটের কাছে অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্টের কাছে পাঠাবে, পুলিশের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্টের কাছে পাঠাবে, অথবা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া হলে মানে পুলিশ কমিশনারের কাছে পাঠাবে। এখানে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, একটা হচ্ছে পুলিশের দিকে ডিরেক্টেড হবে, আর হচ্ছে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা পুলিশ কমিশনারের ক্ষেত্রে হবে ফরওয়ার্ডেড। একটা হচ্ছে ডিরেক্টেড আর একটা হচ্ছে ফরওয়ার্ডেড, মানে পুলিশকে হচ্ছে নির্দেশনা দেবে গ্রেপ্তার করো, আর এদের কাছে পাঠাবে যে আপনি যথাযথ ব্যবস্থা নেন, তার কাছে পাঠানো হবে, ডিরেক্টেড হবে না, নির্দেশিত হবে না। এদের কাছে পাঠানোর পরে এরা যে কাজটা করবে এটা 2 নম্বর পয়েন্টে বলছে যে এই 3 জনের যে কোনো একজনের কাছে পাঠালে সে তার নামটা এন্ডোর্স করে দেবে, ওটাতে তার নামটা লিখে দেবে, লিখে দিয়ে এটাকে এন্ডোর্স করে দেবে, মানে এটাকে এক ধরনের সত্যায়িত করার মতো লিখে দিলে তখন ওই তার এখতিয়ার এলাকাতে ইতিপূর্বে আমরা যেভাবে পড়েছি, যেভাবে গ্রেপ্তারের কথা বলেছি, এইভাবে সে যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, তাহলে সে ওইভাবে এটাকে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করবে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে পাঠাবে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে তার নাম লিখে দিবে, লিখে দিয়ে সে যদি সম্ভব হয় এটা করার মতো পরিস্থিতি থাকে তাহলে সে এটা করিয়ে দিবে, গ্রেপ্তারটা সে করিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের 2টা পয়েন্ট, মানে দ্বিতীয় অংশের 2টা পয়েন্ট, এখতিয়ারের বাহিরের প্রথম বিষয়ের প্রথম পয়েন্টে এটা। দ্বিতীয় পয়েন্টে আসি আমরা, যখন হচ্ছে ধরেন এই যে আমরা বললো যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশের সুপারিনটেন্ডেন্টের কাছে পাঠাবে অথবা পুলিশ কমিশনারের কাছে পাঠাবে, সেটা যদি পাঠানো না হয়, সেটা না পাঠিয়ে যদি একজন পুলিশকে তার এখতিয়ারাধীন কোনো পুলিশকে এটা নির্দেশনা দেওয়া হয়, তাহলে ওই পুলিশ কি করবে? 84 1 নম্বর উপধারা বলছে যে পুলিশ ওই পূর্ব উল্লেখিত যাদের কথা বলা হয়েছে এদের কাছে জিনিসটা নিয়ে যাবে, মানে এই ওয়ারেন্টটা নিয়ে যাবে এটাকে এন্ডোর্স করানোর জন্য। যখন পুলিশ অফিসার এদের কাছে এন্ডোর্সের জন্য নিয়ে যাবে, তখন এই ম্যাজিস্ট্রেট অথবা এরা যারা আছে এরা এটাকে, ওই ম্যাজিস্ট্রেট হচ্ছে এটাকে এন্ডোর্স করে দিবে, তার নাম লিখে দেবে, এই নামের উপর ভিত্তি করে সে কি করবে? ওখান থেকে তাকে গ্রেপ্তার করতে পারবে। এবং বলছে যে এই গ্রেপ্তারটা যখন করবে, আচ্ছা একটু ভুল হয়েছে, 84 নম্বর ধারা একটু ভুল হয়েছে, আমার কারেকশন করে নিচ্ছি। সেটা হচ্ছে 84 1 নম্বর ধারা বলছে যে যখন একজন পুলিশ উপরে একটা ওয়ারেন্ট নির্দেশিত হয়ে যাবে যেটা ওই এখতিয়ারের বাইরে, তখন সে এটা নিয়ে যাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অথবা একজন পুলিশ অফিসারের কাছে, যে হয়েছে ওসি র্যাঙ্কের থেকে নিচে না, অফিসার ইনচার্জ, মানে ওসি র্যাঙ্কের থেকে নিচে না, ওসি লেভেল অথবা হচ্ছে ওসি র্যাঙ্কের অন্য যে কোনো তার থেকে উপরে যে কোনো পুলিশ অফিসার অথবা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। নিয়ে গেলে তারা হচ্ছে এটাকে এন্ডোর্স করে দিবে। এখন বলছে যে এই এন্ডোর্সমেন্ট করার পরে হচ্ছে যে এন্ডোর্সমেন্টটা করলো, এই এন্ডোর্সমেন্টটা 2 নম্বর বলছে যে এই এন্ডোর্সমেন্টটাই যথেষ্ট ওটা গ্রেপ্তার করার জন্য, এবং সে এটা দিয়ে গ্রেপ্তার করতে যাবে। এখানে বলছে যে ওই গ্রেপ্তারটা করার সময় যেই এখতিয়ারাধীন এলাকাতে সে গ্রেপ্তার করতে গেল, যে থানার, ওই থানার পুলিশ সে চাইলে তাকে সহযোগিতা করবে। এবং 3 নম্বরে বলছে যদি এরকম এন্ডোর্সমেন্ট করতে গিয়ে এরকম দেখা দিল যে ওই অপরাধী পালিয়ে যাবে, ওই অপরাধীকে ধরা সম্ভব হবে না, সেক্ষেত্রে আর এন্ডোর্সমেন্টের দরকার হবে না, সে সরাসরি গ্রেপ্তার করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে পরবর্তী 83 এবং 84তে বলছে যে কিভাবে এটা অন্য আরেকজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটাকে কার্যকরী করা হবে। আর 84তে বলছে যে পুলিশকে যদি অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যদি পাঠানো না হয়, তাহলে পুলিশ কিভাবে তার এখতিয়ারের বাইরে গিয়ে এটাকে কার্যকরী করবে। এবং 85তে বলছে যে যখন ওই সীমার বাহিরে গিয়ে, সীমার বাহিরে না শুধু জেলার বাহিরে চলে গেল, যেমন একটা জেলায় কিন্তু এক একটা ম্যাজিস্ট্রেটের এক একটা এখতিয়ার থাকতে পারে, যেমন শাহবাগ থানার জন্য একটা, শাহবাগ নিয়ে একটা এখতিয়ার হইতে পারে, উত্তরের অংশ নিয়ে একটা এখতিয়ার হইতে পারে। এখন এখতিয়ারের এলাকার বাহিরে আবার জেলা, এখানেও এসে বলছে 85 নম্বর যদি জেলার বাহিরে এখতিয়ারটা চলে যায়, এক জেলা থেকে আরেক জেলায় যায়, সেই ক্ষেত্রে যে গ্রেপ্তার করলো পুলিশ, যাকে গ্রেপ্তার করলো, সেই এলাকাটা যদি যে কোর্ট নির্দেশনা দিয়েছে
ওয়ারেন্টটা দিয়েছে, এই কোর্ট থেকে যদি 20 মাইলের মধ্যে না হয় যদি কোর্টটা, অথবা ওই কোর্টটা যদি যেই এলাকাতে গ্রেপ্তার হয়েছে ওই এলাকার স্থানীয় কোর্ট অথবা স্থানীয় ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ কমিশনার যদি এই কোর্টের থেকে কাছে না হয়, এই কোর্টের থেকে কাছে না হয়, তাহলে কি করবে? তাহলে হচ্ছে শুধুমাত্র সেই ক্ষেত্রে এই কোর্ট যদি 20 মাইলের মধ্যে না হয় এবং সুপারিনটেন্ডেন্ট বা ওই যে ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে পুলিশ কমিশনারের থেকে কাছে যদি কোর্ট না হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওখানকার ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা হচ্ছে পুলিশ কমিশনারের কাছে তাকে নিয়ে যাবে। এবং সেখানে আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে 76 নম্বর ধারা যদি এটা ওখানে কার্যকর না হয়, মানে হচ্ছে সে যদি ওখানে বন্ড বা সিকিউরিটি দিতে না পারে, সেই ক্ষেত্রে হচ্ছে নিয়ে যাবে। সিকিউরিটি দিলে আবার তাকে গ্রেপ্তার মানে তাকে ছেড়ে দিতে পারবে যদি এরকম কোনো উল্লেখ থাকে। এবং সর্বশেষ 86 নম্বর ধারা বলছে, যখন হচ্ছে এই ধরনের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের কাছে নিয়ে গেলা হলো, সে আবার 2টা শর্ত সাপেক্ষে যদি দেখা গেল যে এই লোকটাকে সিকিউরিটি দিতে পেরেছে অথবা হচ্ছে এই লোকটা নন বেলেবল অফেন্স করেছে, সেই ক্ষেত্রে বেইলের জামিন মানে বেইল যদি সে নিতে পারে এই ক্ষেত্র বাদ দিয়া, অথবা হচ্ছে নন বেলেবল বা 76 ধারা এই ধরনের কোনো কিছু হয় নাই, কিন্তু তাকে হচ্ছে প্যারোলে মুক্তি যেটা বলা হয়, সাময়িকভাবে তাকে মুক্তি দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রেও তাকে মুক্ত করে দেবে। আর যদি সেই ধরনের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তাকে হচ্ছে যে কোর্ট থেকে তাকে গ্রেপ্তার নির্দেশনা দিয়েছে ওই কোর্টে তাকে পাঠিয়ে দিবে। তাহলে এইটা মোটামুটি এবং ওটাতে আরো একটা বিষয় আছে, যে সেটা হচ্ছে এই ধারাতে বলছে যে এই ধারাতে যা কিছুই থাকুক না কেন, পুলিশের যে 76 নম্বর ধারার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা খর্ব করবে না। তাহলে আমরা মোটামুটি ওয়ারেন্ট সম্পর্কে জেনে গেলাম। এখন আমি ইংলিশটা পড়বো 83 নম্বর ধারা থেকে, কারণ এর আগের পর্বে আমরা বাকি ইংলিশগুলো অলরেডি পড়েছি। warrant directed to একটু সমস্যা হচ্ছে, দুঃখিত। warrant directed to police officer for execution outside jurisdiction, আমরা 83 থেকে পড়বো, 84 তে চলে আসছি। warrant forwarded for execution outside jurisdiction, মানে ওয়ারেন্ট ফরওয়ার্ড করা, যেটা ওয়ারেন্ট ওয়ারেন্ট ফরওয়ার্ডেড পাঠিয়ে দেওয়া, ফর এক্সিকিউশন কার্যকরিতার জন্য, আউটসাইড জুরিসডিকশন এখতিয়ারের বাহিরে, কার্যকরী করার জন্য ওয়ারেন্ট পাঠিয়ে দেওয়া। আউটসাইড জুরিসডিকশন এখতিয়ারের বাহিরে কার্যকরী করার জন্য ওয়ারেন্ট পাঠিয়ে। একটু সমস্যা হচ্ছে, দুঃখ প্রকাশ করছি। ওকে, আমরা আসছি ঠিক আছে, দুঃখিত একটু ডিস্টার্ব হলো মাঝখান থেকে। ওয়ারেন্ট ফরওয়ার্ডেড ফর এক্সিকিউশন আউটসাইড জুরিসডিকশন, এখতিয়ারের বাহিরের ওয়ারেন্ট কার্যকরী করার জন্য ফরওয়ার্ড করা। আমাদের দুইটার শব্দ দেখেন, একটা হচ্ছে ডিরেক্টেড আর একটা হচ্ছে ফরওয়ার্ডেড। ডিরেক্টেড মানে হচ্ছে নির্দেশিত হয়েছে, আর ফরওয়ার্ড মানে নির্দেশিত না, ফরওয়ার্ড মানে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা। Section 83, subsection 1. When a warrant is to be executed outside the local limit of jurisdiction of the court issuing the same,
ওয়েন এ ওয়ারেন্ট, যখন একটি ওয়ারেন্ট ইজ টু বি এক্সিকিউটেড, এক্সিকিউট করতে হবে, কার্যকরী করতে হবে আউটসাইড দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ কোর্ট। বলছে যে আউটসাইড দ্য লোকাল লিমিটেশন, স্থানীয় সীমার বাহিরে, অফ দ্য জুরিসডিকশন এখতিয়ারের, অফ দ্য কোর্ট কোর্টের, ইস্যুইং দ্য সেম, যে হচ্ছে ইস্যু করছে, এই জিনিসটা যে ইস্যু করছে, মানে যে আউটসাইড দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট ইস্যুইং দ্য সেম, একই জিনিস যে হচ্ছে ইস্যু করছে, যে ওয়ারেন্ট ইস্যু করছে সেই কোর্টের এখতিয়ারের এখতিয়ার সম্পন্ন এলাকার বাহিরে কি করা, টু বি এক্সিকিউটেড, কার্যকরী করানো ওয়ারেন্ট কার্যকরী করানোর জন্য, সাচ কোর্ট মে, এই ধরনের কোর্ট পারবে মে, এখানে কিন্তু মে, শেল বলে নাই। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, মে মানে হচ্ছে এটা করতে পারে, আর শেল মানে করবে। তো এখানে মে, সে করতে পারে, ইনস্টেড অফ ডিরেক্টিং সাচ ওয়ারেন্ট টু এ পুলিশ অফিসার, ইনস্টেড অফ পরিবর্তে, ডিরেক্টিং নির্দেশিত করা, নির্দেশনা দেওয়ার পরিবর্তে, সাচ এ ওয়ারেন্ট টু এ পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসারের প্রতি এই ধরনের একটা ওয়ারেন্ট নির্দেশ করার পরিবর্তে কি করতে পারে, ফরওয়ার্ড দ্য সেম, একই জিনিস ফরওয়ার্ড করতে পারে, মানে ওয়ারেন্টটা ফরওয়ার্ড করতে পারে বাই পোস্ট অর আদারওয়াইজ, পোস্টের মাধ্যমে বা অন্য যে কোনোভাবে, হাতে হাতে পাঠিয়ে দিতে পারে বা পুলিশ দিয়েও পাঠাতে পারে, মানে যে কোনোভাবে সে অন্য যে কোনোভাবে, অথবা যে পোস্টের মাধ্যমে সে পাঠাতে পারে টু এনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে, অর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা পুলিশের জেলা সুপারিনটেন্ডেন্টের কাছে, যাকে বলে ডিএসপি, একজন ডিএসপির কাছে পাঠাতে পারে, অর দ্য পুলিশ কমিশনার ইন ম্যাজিস্ট্রেট এরিয়া, মেট্রোপলিটন এরিয়া, দুঃখিত, অর দ্য পুলিশ কমিশনার ইন এ মেট্রোপলিটন এরিয়া, অথবা একটা মহানগর এরিয়াতে পুলিশ কমিশনারের কাছে পাঠাবে। একটা জিনিস দেখেন, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট, ডিএসপি এবং হচ্ছে পুলিশ কমিশনার কিন্তু পদমর্যাদা একই। তো মেট্রোপলিটন এরিয়াতে পুলিশ কমিশনার এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে হচ্ছে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই দুইটা বিষয়। তো বলছে যে তাহলে শহর মেট্রোপলিটন এরিয়া পুলিশ কমিশনারের কাছে পাঠাবে এবং অন্য এলাকাতে হচ্ছে ডিএসপির কাছে পাঠাবে, উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন ইট ইজ টু বি এক্সিকিউটেড, উইদিন দ্য লোকাল লিমিটসের মধ্যে, মধ্যে দ্য লোকাল স্থানীয় সীমানার মধ্যে, অফ হুজ জুরিসডিকশন, যার এখতিয়ারে, ইট ইজ টু বি এক্সিকিউটেড, যার এখতিয়ারে এটি কি হবে, কার্যকরী হবে। তার মানে হচ্ছে উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন ইট ইজ টু বি এক্সিকিউটেড, যার যে স্থানীয় সীমানার মধ্যে এটা এক্সিকিউট হবে, সেই তার কাছে এটা পাঠাবে, এটা ফরওয়ার্ড করবে, পাঠাবে। তাহলে 83 এক নম্বরে কি বুঝলাম যে যদি জুরিসডিকশনের বাহিরে কাউকে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিতে চায়, ওয়ারেন্ট দিতে চায়, পরোয়ানা সে জারি দিতে চায়, সেই ক্ষেত্রে সে কি করতে পারে, করবে না, কোর্ট করতে পারে, সেটা হচ্ছে যার সীমানার মধ্যে সে গ্রেপ্তার পরোয়ানাটা জারি করবে, ওই সীমানার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা ডিএসপির কাছে, অথবা হচ্ছে পুলিশ কমিশনারের কাছে এটা ফরওয়ার্ড করে দিবে, এটা পাঠিয়ে দিবে, সহজ কথা। পাঠানোর পরে সে কি করবে, সেকশন 33 সাবসেকশন 2, দ্য ম্যাজিস্ট্রেট অর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ অর পুলিশ কমিশনার টু হুম, ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে ডিএসপি অথবা হচ্ছে পুলিশ কমিশনার, যার কাছে, টু হুম, যার কাছে সাচ ওয়ারেন্ট ইজ সো ফরওয়ার্ডেড, এই ধরনের পরোয়ানা পাঠানো হলো, শেল এন্ডোর্স হিজ নেম, সে তার নাম এন্ডোর্স করে দিবে, তার নাম লিখে দিবে, দেয়ার অন, ওইটার উপরে তার নামটা লিখে দিবে, অ্যান্ড ইফ প্র্যাকটিসেবল, এবং যদি করা যায়, যদি সম্ভব হয়, এখানে কিন্তু একটা কথা, ইফ প্র্যাকটিসেবল, যদি করা যায়, যদি করা সম্ভব হয়, কজ ইট টু বি এক্সিকিউটেড, এটাকে এক্সিকিউট করবে,
এটাকে এক্সিকিউট করাবে, কজ ইট টু বি এক্সিকিউটেড, এটাকে এক্সিকিউট করাবে মানে এটি কার্যকরী করাবে, ইন দ্য ম্যানার পদ্ধতিতে, হেয়ার ইন বিফোর প্রোভাইডেড উইদিন দ্য লোকাল লিমিটস অফ হিজ জুরিসডিকশন। হেয়ার ইন বিফোর, এখানে পূর্বে, হেয়ার ইন বিফোর মানে হচ্ছে এখানে পূর্বে যে ম্যানারটা যেভাবে বলা হয়েছে সেইভাবে, প্রোভাইডেড, হেয়ার ইন বিফোর প্রোভাইডেড, এখানে যেটা প্রোভাইড করা হয়েছে, বলা হয়েছে, দেওয়া হয়েছে, যে যে পদ্ধতিটা এখানে দেওয়া হয়েছে সেই পদ্ধতি উইথিন দ্য লোকাল লিমিটস অফ হিজ জুরিসডিকশন, তার জুরিসডিকশনের যে স্থানীয় সীমানা আছে এর মধ্যে সেটা কার্যকরী করা হবে। তার মানে হচ্ছে 83 নম্বরে বলছে স্থানীয় সীমানার আওতায় যদি কেউ কোনো, তার স্থানীয় সীমানার বাহিরে যদি কেউ কোনো ওয়ারেন্ট ইস্যু করতে চায় কোনো কোর্ট, তাহলে সে এটা করতে পারবে, মানে সে করলে ইচ্ছা না করলেও ইচ্ছা করতে পারবে, মানে হচ্ছে সে করতেও পারে নাও করতে পারে। সে কি করতে পারবে, এটাকে ফরওয়ার্ড করে দিতে পারবে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ডিএসপির কাছে, অথবা মেট্রোপলিটন এরিয়া হলে পুলিশ কমিশনারের কাছে এটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যার কাছে পাঠালো সে তার নাম লিখে এটাকে এন্ডোর্স করে দেবে, এবং যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, তার পক্ষে করানো সম্ভব হয়, তাহলে সে এখানে যে ম্যানারগুলো লেখা আছে 76-এর পরে, না 76 থেকে 76 নম্বরে যে ম্যানারটা আছে, 77 এইভাবে যে ম্যানারগুলো আছে, যে বিষয়গুলো আছে, ওই একই পদ্ধতিতে যদি সম্ভব হয় সে তার এখতিয়ারভুক্ত এলাকাতে এটা গ্রেপ্তার করানোর ব্যবস্থা সে করবে। আচ্ছা, এবার আসেন ওয়ারেন্ট ডিরেক্টেড টু পুলিশ অফিসার ফর এক্সিকিউশন আউটসাইড জুরিডিকশন, মানে জুরিডিকশনের বাইরে পুলিশ অফিসারের প্রতি যেটা নির্দেশিত হয়েছে। এই যে এখানে কিন্তু দুইটা কথা আবারও বলছি, ফরওয়ার্ডেড একটা আর একটা ডিরেক্টেড। আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদাভাবে অর্থ বুঝতে হবে এবং আলাদা আলাদা ব্যাখ্যা জানতে হবে, এটা আমি বারবার বলি। একটা ফরওয়ার্ডের আর একটা ডিরেক্টেড। ফরওয়ার্ড মানে হচ্ছে তার কাছে পাঠানো হয়েছে, তারা দুজন একই লেভেলের, এই কারণে তার কাছে পাঠানো হয়েছে। আর ডিরেক্টেড হয়েছে মানে হচ্ছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, তার মানে আমি নির্দেশ দিচ্ছি তুমি এটা করো। আর ফরওয়ার্ড করেছি মানে হচ্ছে নির্দেশনা করছি না, আমি অনুরোধ করছি। 84(1) when a warrant directed to a police officer is to be executed beyond the local limits of the jurisdiction of court issuing the same. when, যখন a warrant directed, একটা ওয়ারেন্ট নির্দেশিত হবে টু এ পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসারের উপরে, is to be executed, যেটা হচ্ছে এক্সিকিউটেড হবে বিয়ন্ড দ্য লোকাল লিমিটস, লোকাল লিমিটের বাইরে, স্থানীয় সীমার বাইরে, অফ জুরিসডিকশনের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে, অফ দ্য কোর্টের, ইস্যুইং দ্য সেম, যেটা যে হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করছে। তার মানে যে কোর্টটা ওয়ারেন্ট ইস্যু করছে তার হচ্ছে স্থানীয় এখতিয়ারের যে সীমা আছে সেই সীমার বাহিরে যখন একজন পুলিশ অফিসারকে একটা ওয়ারেন্ট ডিরেক্টেড হইলো, নির্দেশিত হলো। আমরা কিন্তু আগেও বলেছি যে 83 নম্বরে বলছে যে সার্চ কোর্ট মানে কোর্ট হচ্ছে ফরওয়ার্ড করতে পারবে। সে যদি ফরওয়ার্ড না করে সেটা তার ইচ্ছা, ফরওয়ার্ড না করে সে পুলিশ অফিসারকে নির্দেশনা দিয়ে দিতে পারে যে তুমি যাও। এত কষ্ট না করে সে বললো যে সরাসরি পুলিশের সব দায়িত্ব দিয়ে দিলে পুলিশেই করবে। সে শুধু তার সময় কম হইলো, সে তখন চিন্তা করলো যে পাঠানোটা আমার পুলিশে আমি দিয়ে দিলাম দায়িত্ব, পুলিশের দায়িত্ব দিয়ে দিল। এখন বলছে যে তাহলে কি করবে সেই পুলিশের এখন দায়িত্ব কি, হি শেল অর্ডিনারিলি টেক ইট ফর এন্ডোর্সমেন্ট আইদার টু অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হি শেল, সে করবে, এখানে কিন্তু পুলিশ করতে হবে, বলছে হি শেল, সে করবে, হি মে বলে নাই, হি শেল, সে করবে অর্ডিনারিলি টেক ইট ফর এন্ডোর্সমেন্ট, সে এটা সাধারণভাবে এটা নিয়ে যাবে এন্ডোর্সমেন্টের মতো, এন্ডোর্সমেন্টের জন্য আইদার টু অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, হয় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, অর টু এ পুলিশ অফিসার, অথবা একজন পুলিশ অফিসারের কাছে। এখানে কিন্তু দেখেন আইদার লেখা, আইদার মানে দুইয়ের মধ্যে এক। আর পুলিশ অফিসার সম্পর্কে বলছে নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যান অফিসার ইন চার্জ অফ এ স্টেশন। বলছে যে একটা স্টেশন, একটা থানার, স্টেশন বলতে পুলিশ স্টেশনকে বুঝিয়েছে, যে একটা থানার অফিসার ইনচার্জ বা ওসির থেকে ওসি র্যাঙ্কের নিচে কোনো পুলিশের থেকে সে অ্যান্ডোর্স করাতে পারবে না, সেটা নিয়ে যাবে হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা হচ্ছে
একজন ওসি লেভেল বা তার থেকে উপরের লেভেলের একজন পুলিশ অফিসার কাছে উইদিন দ্য লোকাল লিমিটের মধ্যে অফ হুজ জুরিডিকশন যার জুরিডিকশনে দ্য ওয়ারেন্ট ইজ টু বি এক্সিকিউটেড, যার জুরিডিকশনের মধ্যে ওয়ারেন্টটা কি হবে, কার্যকর করা হবে। তাহলে কি বলছে যে 84 নম্বরের 1 নম্বর উপধারা বলছে যখন একটা ওয়ারেন্ট একজন পুলিশ অফিসারের উপরে নির্দেশিত হলো এবং সেটা ওই কোর্টের স্থানীয় এখতিয়ারের বাইরে হলো, তখন সেই ক্ষেত্রে ওই যে পুলিশ অফিসারের উপরে এটা নির্দেশিত হলো সে এই ওয়ারেন্টটা নিয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ওসি বা তার উপরের র্যাঙ্কের একজন পুলিশ অফিসারের কাছে নিয়ে যাবে। কিসের জন্য? যার এখতিয়ার আছে তার কাছে নিয়ে যাবে এটাকে এন্ডোর্স করানোর জন্য। এন্ডোর্সমেন্টের জন্য নিয়ে যাবে, এন্ডোর্স করানোর জন্য। 2 নম্বর উপধারা বলছে সাচ ম্যাজিস্ট্রেট অর পুলিশ অফিসার শেল এন্ডোর্স হিজ নেম দেয়ার অন। সাচ ম্যাজিস্ট্রেট অর পুলিশ অফিসার, এই ধরনের পুলিশ অফিসার অর ম্যাজিস্ট্রেট যার কাছে নিয়ে গেল সে শেল এন্ডোর্স হিজ নেম, সে তার নাম লিখে দিবে, এন্ডোর্স করে দিবে, লিখে দিবে তার নাম দেয়ার অন, ওটার উপরে। অ্যান্ড সাচ এন্ডোর্সমেন্ট শেল বি সাফিসিয়েন্ট অথরিটি টু পুলিশ অফিসার। অ্যান্ড সাচ এন্ডোর্সমেন্ট, এবং এই ধরনের এন্ডোর্সমেন্ট কি হবে, শেল বি সাফিসিয়েন্ট অথরিটি, এটা হবে পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা, অথরিটি হয়ে গেল টু দ্য পুলিশ অফিসার, পুলিশ অফিসারের জন্য এটা পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা হয়ে গেল যে সে যে তার নামটা লিখে দিলে এটাই এনাফ। টু হুম দ্য ওয়ারেন্ট ইজ ডিরেক্টেড, যার প্রতি হচ্ছে ওয়ারেন্টটা ডিরেক্টেড হয়েছে, নির্দেশিত হয়েছে। টু এক্সিকিউট দ্য সেম উইদিন সার্চ লিমিট, ওই লিমিটের মধ্যে, যে লিমিটের মধ্যে সে এন্ডোর্সমেন্টটা নিল সেই লিমিটের মধ্যে এক্সিকিউট করার জন্য যাকে নির্দেশন দিল তার জন্য এটা পর্যাপ্ত পরিমাণ অথরিটি হয়ে গেল। অ্যান্ড দ্য লোকাল পুলিশ শেল, এবং স্থানীয় পুলিশ কি করবে, ইফ সো রিকোয়ার্ড, যদি এইভাবে চাওয়া হয়, যদি পুলিশ সাহায্য চায় সেই ক্ষেত্রে, অ্যাসিস্ট সাচ অফিসার ইন এক্সিকিউটিং সাচ ওয়ারেন্ট, এই অফিসারকে কি এই ধরনের ওয়ারেন্ট এক্সিকিউট করার জন্য, কার্যকরী করার জন্য সহযোগিতা করবে। তার মানে 1 নম্বর ধারা বলছে যে যখন হচ্ছে একজন পুলিশকে নির্দেশিত দেওয়া হবে যে ওয়ারেন্টও নির্দেশিত হবে এখতিয়ারের বাইরে, তখন সে কি করবে, এই ওয়ারেন্টটা নিয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ওসি র্যাঙ্ক বা তার উপরের কোনো পুলিশের কাছে এটা নিয়ে যাবে এন্ডোর্সমেন্টের জন্য। 2 নম্বর পয়েন্টে বলছে যে ওই পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট হচ্ছে তাকে তার নাম এন্ডোর্স করে দিবে এবং সেটা পর্যাপ্ত, এটাই যথেষ্ট হবে ওই লোককে গ্রেপ্তার করার অথরিটির জন্য। এবং বলছে যে যখন সে গ্রেপ্তার করতে যাবে সে যদি সহযোগিতা চায় তাহলে ওই স্থানীয় পুলিশ হচ্ছে তাকে সহযোগিতা করবে। এখানে কিন্তু মে অ্যাসিস্ট বলে নাই, পুলিশ শেল অ্যাসিস্ট, পুলিশ সাহায্য করবে। এটা বারবার বলছি, মে এবং শেল এই দুইটার পার্থক্য আছে। মে বললে হচ্ছে করতে পারে, নাও করতে পারে, আর শেল বললে এটা করবে। 3 নম্বর উপধারা বলছে, 84 নম্বর ধারা 3 নম্বর উপধারা বলছে হোয়েন এভার দেয়ার ইজ রিজন, যে যখন কারণ থাকে, পর্যাপ্ত কারণ থাকে, দেয়ার ইজ রিজন, যখন কারণ থাকে বা যুক্তি থাকে, টু বিলিভ, যুক্তি থাকে বা কারণ থাকে, টু বিলিভ বিশ্বাস করার জন্য, দ্যাট যে দ্য ডিলে অকেশনড বাই অবটেনিং দ্য এন্ডোর্সমেন্ট, মানে এন্ডোর্সমেন্ট নেওয়ার জন্য, অবটেন করার জন্য, নেওয়ার জন্য যে ডিলেটা হবে, গড়িমসিটা হবে, অফ দ্য ম্যাজিস্ট্রেট আর পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের এন্ডোর্সমেন্ট উইদিন দ্য লোকাল লিমিটস হুজ ডিসিশন দ্য ওয়ারেন্ট ইজ টু বি এক্সিকিউটেড। বলছে যে লোকাল লিমিট, এটা বারবার আসলে অনুবাদ করাটা দরকার হয় না, যার লোকাল, যার হচ্ছে স্থানীয় সীমানার মধ্যে যে পুলিশ অফিসার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে স্টোকার সীমানার মধ্যে যে এন্ডোর্সমেন্টটা নিতে হবে, তার এন্ডোর্সমেন্ট নিতে যদি কি হয়, ডিলে হয়, উইল প্রিভেন্ট সাচ এক্সিকিউশন, যদি এটা এই ধরনের এক্সিকিউশন বা কার্যকরী করাতে প্রিভেন্ট করে, এটাকে বাধা সৃষ্টি করে, এটাকে কার্যকরী করতে না দেয়, দ্য পুলিশ অফিসার টু হুম ইট ইজ ডিরেক্টেড মে এক্সিকিউট দ্য সেম উইদাউট সাচ এন্ডোর্সমেন্ট। বলছে যে দ্য পুলিশ অফিসার টু হুম, পুলিশ অফিসার যাকে
ইট ইজ ডিরেক্টেড, এটা নির্দেশিত হয়েছে, মে এক্সিকিউট, সে এক্সিকিউট করতে পারে, এখানে কিন্তু শেল বলে নাই, সে করতে পারে বলেছে, দ্য সেম, একই জিনিস, মানে সে এটা করতে পারে উইদাউট সাচ এন্ডোর্সমেন্ট, এই এন্ডোর্সমেন্ট ছাড়াই, ইন এনি প্লেস বিয়ন্ড দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট হুইচ ইট ইস্যুড, বলছে যে বিয়ন্ড, বাহিরে, দ্য লোকাল লিমিটস, লোকাল লিমিটের বাহিরে, অফ দ্য জুরিসডিকশন, এখতিয়ারের লোকাল লিমিটের বাহিরে, যে কোর্ট ইস্যু করেছে সেই কোর্টের এখতিয়ারের লোকাল লিমিটের বাহিরে সে এটাকে কার্যকরী করতে পারে এন্ডোর্সমেন্ট ছাড়াই। যদি দেখা যায় যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের এন্ডোর্সমেন্ট নিতে নিতে এটা ডিলে হয়ে যাচ্ছে এবং এই ডিলের কারণে ওকে ধরা যাচ্ছে না, সেই ক্ষেত্রে সে এন্ডোর্সমেন্ট ছাড়াই গ্রেপ্তার করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। এবং 85 বলছে প্রসিডিউর অন অ্যারেস্ট পারসন এগেনস্ট হোম ওয়ারেন্ট ইস্যুড, যার প্রতি ওয়ারেন্টটা ইস্যু হয়েছে, যার জন্য ওয়ারেন্টটা, যার বিপরীতে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে তাকে অ্যারেস্টের প্রসিডিউর বলছে। এটা কোথাকার প্রসিডিউর বলছে, যে লোক স্থানীয় ব্যক্তির বাহিরের সম্পর্কে বলছে। এর আগে তো আমরা দেখেছি যে যদি স্থানীয় ব্যক্তির ভিতরে হয় সেটা তো কিভাবে গ্রেপ্তার করবে সেটা আমরা দেখেছি, এবং সেখানে এটাও লেখা ছিল যে তাকে, সে যদি ওয়ারেন্ট দেখতে চায় তাকে ওয়ারেন্ট দেখাতে হবে, কিন্তু এটা হচ্ছে আসলে স্থানীয় এখতিয়ারের বাহিরে যখন ওয়ারেন্ট হবে তখনকার প্রসিডিউর বলছে। 85 বলছে ওয়েন এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, যখন একটা অ্যারেস্টের গ্রেপ্তারের পরোয়ানা ইজ এক্সিকিউটেড আউটসাইড দ্য ডিস্ট্রিক্টের বাহিরে যখন এটা এক্সিকিউট হবে। আবারও দেখেন আইনজীবীর চিন্তাভাবনা, আইনজীবীর শব্দচয়ন অবশ্যই সচেতন হতে হবে। এখানে বলছে যে ডিস্ট্রিক্ট, আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট, এতক্ষণ বলেছে আউটসাইড দ্য লোকাল জুরিসডিকশন, বিয়ন্ড দ্য লোকাল জুরিসডিকশন, বলছে যে লোকাল জুরিসডিকশনের বাহিরে, তার মানে জেলার ভিতরে। একটু আগেও বলেছিলাম, যখন আমি শুধু বাংলা বলেছিলাম তখন বলছিলাম যে ঢাকা মেট্রোপলিটনকেই কয়েকটা এখতিয়ারে বিভক্ত করা আছে, প্রত্যেকটা জেলাকে এখতিয়ারে বিভক্ত করা আছে। এতক্ষণ বলেছে যে তার এখতিয়ারের বাহিরে, এখন বলছে শুধু এখতিয়ারের বাহিরে না, ডিস্ট্রিক্টেরও বাহিরে, সে যে ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ওই ডিস্ট্রিক্টের বাহিরে। ওয়েন এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইজ এক্সিকিউটেড, যখন একটা গ্রেপ্তারের পরোয়ানা এক্সিকিউট হইলো, এটাকে কার্যকরী হলো আউটসাইড দ্য ডিস্ট্রিক্টের বাহিরে, ইন হুইচ ইট ওয়াজ ইস্যুড, যেখানে এটা ইস্যু হয়েছিল। যেমন বাগেরহাটে এটা ইস্যু হয়েছে, এখন খুলনাতে সেটা কার্যকরী হবে, তাহলে দুইটা ডিস্ট্রিক্ট হয়ে গেল। আউটসাইড ডিস্ট্রিক্টের বাইরে, দ্য পার্সন অ্যারেস্টেড শেল, যে পার্সনকে গ্রেপ্তার করা হয়েছে শেল, এটাতে এখানে কিন্তু মে নাই, এখানে হচ্ছে শেল, মানে হচ্ছে করবে, আনলেস দ্য কোর্ট হুইচ ইস্যুড দ্য ওয়ারেন্ট ইজ উইদিন 20 মাইলস, যে পর্যন্ত না, মানে হচ্ছে যদি দ্য কোর্ট হুইচ ইস্যুড দ্য ওয়ারেন্ট, যেটা যে কোর্টটা ওয়ারেন্টটা ইস্যু করেছে, ইজ উইথিন 20 মাইলস, 20 মাইল, 20 মাইলের মধ্যে না, অফ প্লেস অফ অ্যারেস্ট, যেখানে অ্যারেস্ট করা হয়েছে সেই প্লেসের থেকে এটা যদি 20 মাইলের মধ্যে না হয়। শর্ত কিন্তু দুইটা, একটা হচ্ছে ডিস্ট্রিক্টের বাইরে হবে, এবং হচ্ছে যদি এটা যে কোর্ট ইস্যু করেছে সেই কোর্টটা যদি যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এটার 20 মাইলের মধ্যে না হয়। আরও একটা শর্ত আছে, অর ইজ নিয়ারার দেন দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর দ্য পুলিশ কমিশনার ইন এ মেট্রোপলিটন এরিয়া। তাহলে আরও একটা শর্ত আমরা পেলাম, সেটা হচ্ছে এটা হয় 20 মাইলের মধ্যে না, অথবা হচ্ছে সেটা স্থানীয় যে জুরিসডিকশনের মধ্যে গ্রেপ্তার হয়েছে ওই জুরিসডিকশনের ম্যাজিস্ট্রেট অথবা সুপার ডিএসপি অথবা হচ্ছে পুলিশ কমিশনার, এই তিনজনের থেকে নিকটে যদি না হয়, এই তিনজন যদি ওটা
ওটা থেকে নিকটে হয়, তাহলে এই তিনজনের কার্যকরী হবে। আর এই তিনজন যদি নিকটবর্তী না হয়, এই তিনজনের থেকে যদি যে কোডটা ইস্যু করেছে সে আরো নিকটবর্তী হয়, তাহলে সে তারটা কার্যকরী হবে। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে 20 মাইলের মধ্যে হতে হবে, 20 মাইলের মধ্যে যদি না হয়, অথবা এটা যদি ওই তিনজনের থেকে নিকটবর্তী না হয়, তাহলে কি করবে, or unless security is taken under section 76 এ যে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কথা, রিলিজ, সাময়িকভাবে মুক্তি, রিলিজ করে দেওয়ার কথা বলেছে, সেই রিলিজের আওতায় যদি কোনো সিকিউরিটি না পাওয়া যায়, তাহলে তিনটা শর্ত 20 মাইলের মধ্যে মানে চারটা শর্ত, একটা হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে হবে, তারপরে হচ্ছে এটা ওই কোর্টটা 20 মাইলে, ওই অ্যারেস্টের জায়গা থেকে 20 মাইলের মধ্যে হবে না, 3 নাম্বার হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ডিএসপি অথবা পুলিশ কমিশনার মহানগরের ক্ষেত্রে তারা হচ্ছে ওই কোর্টের থেকে নিকটতম হবে না, এবং 4 নাম্বার বলছে যে কোনো সিকিউরিটি পাওয়া গেল না, তাহলে কি করবে, be taken before such magistrate or police commissioner or district superintendent of police। এই যে শেল, আমরা দেখেন ইংরেজি বুঝতে অনেক ক্ষেত্রে এটা কষ্ট হয়, এই কারণেই এই যে অ্যারেস্টেড, আমি একটু সিলেকশন করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে অ্যারেস্টেড শেল, এই কথাটা গিয়ে একদম এই কথার মাঝখান দিয়ে অনেকগুলো শর্ত দিয়ে টিয়ে তারপরে এটার মূল কথাটা বলা হচ্ছে এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে এটা আবার 2-4 জায়গায় সিলেকশন করলাম, তাহলে এই যে বি টেকেন একটা করলাম, আর একটা হচ্ছে অ্যারেস্টেড শেল। তাহলে বলছে যে অন্য ডিস্ট্রিক্ট এরিয়া যখন গ্রেপ্তার করলো, তাকে যখন গ্রেপ্তার করলো অ্যারেস্টেড শেল, পার্সন অ্যারেস্টেড শেল, যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি শেল বি টেকেন, তাকে নিয়ে যাওয়া হবে, শেল বি টেকেন। এই যে 76-এর পরে এই বি টেকেনে গিয়া এটা একসাথে হয়েছে, আর মাঝখানে যা ছিল এগুলো সব শর্তাবলী। শেল বি টেকেন নিয়ে যাওয়া হবে বিফোর সাচ ম্যাজিস্ট্রেট, এই জন্য ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনারের কাছে অথবা হচ্ছে ডিএসপির কাছে নিয়ে যাওয়া হবে। তার মানে 85 নম্বর ধারায় কি বলেছে, আমরা দেখলাম যে এক ডিস্ট্রিক্টের আদালতে এটাকে ওয়ারেন্টটা ইস্যু করেছে, কিন্তু সেটা আরেক ডিস্ট্রিক্টে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় যদি সেটা যে আদালতটা ওয়ারেন্ট ইস্যু করেছে সেটা 20 মাইলের মধ্যে না হয়, এবং হচ্ছে সেটা যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ডিএসপি অথবা পুলিশ কমিশনারের অফিসের থেকে নিকটবর্তী না হয়, অথবা 76 নম্বর ধারণ যে মিসলেখা না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে হচ্ছে ওই যে এলাকাতে গ্রেপ্তার করা হচ্ছে এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার অথবা ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্টের কাছে নিয়ে যাওয়া হবে। আমরা চলে আসছি সর্বশেষ নম্বরে, প্রসিডিউর বাই ম্যাজিস্ট্রেট বিফোর হোম দ্য পারসন অ্যারেস্টেড ইজ ব্রট। যাকে মানে হচ্ছে যে পার্সনকে অ্যারেস্ট করা হয়েছে তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া হলো, তখন কি প্রসিডিউর হবে সেটা সম্পর্কে বলছে। Section 86, subsection 1. Such executive magistrate or district superintendent of police or police commissioner shall, if মানে কি বলছে, এরা কি করবে, shall করবে, if the person arrested appears to be the person intended by the court, if the person arrested appears, if the person যদি ব্যক্তিটি গ্রেপ্তারকৃত ব্যক্তিটি অ্যাফেয়ার্স, তাকে মনে হয়, টু বি দ্য পারসন ইন্টেন্ডেড বাই দ্য কোর্ট হুইচ ইস্যুড দ্য ওয়ারেন্ট, যে কোর্ট হচ্ছে ওয়ারেন্টটা ইস্যু করেছে সেই কোর্টের ইন্টেন্ডেড, মানে যে ওই কোর্ট যাকে চেয়েছে ওই লোকটাকে ওই রকমই মনে হয় যে এই লোকটাই ওই লোক, সেটা যদি তার কাছে এরকম মনে হয়, তাহলে কি করবে, ডিরেক্ট তাকে হচ্ছে নির্দেশনা দেবে, হিজ রিমুভাল ইন কাস্টোডি টু সাচ কোর্ট, এই কোর্টের উদ্দেশ্যে পাঠানোর জন্য তাকে হচ্ছে হেফাজতে পাঠানোর ব্যবস্থা করবে। রিমুভাল মানে হচ্ছে, রিমুভালের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া, আর একটা হচ্ছে রিমুভ করে দেওয়া, সরিয়ে দেওয়া, এটা হচ্ছে পাঠানো।
যে তাকে হচ্ছে কাস্টডিতে পাঠাবে, কাস্টডিতে হেফাজতে মানে যথাযথ হেফাজতের মাধ্যমে তাকে ওই কোর্টের দিকে পাঠানোর নির্দেশ দিবে। হেফাজতে রেখে যে কোর্ট তাকে গ্রেপ্তার নির্দেশনা দিয়েছে সেই কোর্টের দিকে পাঠানোর ব্যবস্থা করবে। তাহলে ৮৬-এর ১ নম্বর উপধারা আমরা কি দেখলাম? তাহলে ৮৬-এর ১ নম্বর উপধারা বলছে যে যখন এই ধরনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিএসপির কাছে অথবা পুলিশ কমিশনারের কাছে এই লোককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, সে যখন দেখে বুঝবে যে যে কোর্টটা ওয়ারেন্ট পাঠিয়েছে, সে যাকে চেয়েছে এই লোকটা সেই লোকটাই, তখন তাকে হেফাজতে রেখে তাকে ওই কোর্টে পাঠানোর নির্দেশ দিবে। প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে, এই যে পাঠানোর নির্দেশ দেবে সেখানে শর্ত আছে, ব্যতিক্রম আছে। if the officer is if the bail is oh, sorry if the offense is bailable, যদি অফেন্সটা হচ্ছে বেলেবল হয়, জামিনযোগ্য হয়, and such person is ready and willing to give bail, এবং এই ধরনের লোক এই ওই ব্যক্তি যদি রেডি থাকে, প্রস্তুত থাকে, এবং সে ইচ্ছা পোষণ করে বেল দেওয়ার জন্য। বেল মানে কি? বেল হচ্ছে জামিনদার থাকবে, এবং জামিন হচ্ছে জামিনদার হিসেবে ব্যক্তি হতে পারে এবং জামিন অর্থ হতে পারে। তো এখানে হচ্ছে অর্থ দিতে হবে। যদি এরকম হয় যে এখানে অর্থ দিয়ে বা কোনোভাবে বেল দিয়ে তাকে বেল দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে। টু দ্য স্যাটিসফ্যাকশন অফ সাচ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর পুলিশ কমিশনার, যদি এই ধরনের পুলিশ মানে যেটা হচ্ছে সে যদি বেল দিতে পারে, যেটা হচ্ছে ওই ম্যাজিস্ট্রেটকে বা ডিএসপিকে অথবা ওই পুলিশ কমিশনারকে যেটা স্যাটিসফাই করবে, সে স্যাটিসফাই করার মতো যদি সে বেল দিতে পারে, অর এ ডিরেকশন হ্যাজ বিন এন্ডোর্স আন্ডার সেকশন 76, অথবা যদি ওটাতে ৭৬ ধারা যে এন্ডোর্সমেন্টের কথা বলা হয়েছে যে তাকে বেলে মানে তাকে হচ্ছে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে সিকিউরিটির বিনিময়ে, সেই ধরনের কিছু যদি উল্লেখ থাকে, and such person is ready and willing to give the security required by such direction the magistrate, আচ্ছা, এবং ওই ধরনের লোকটা ওই সিকিউরিটি দিতে যদি সে রেডি থাকে, প্রস্তুত থাকে, অথবা ইচ্ছা পোষণ করে, তার ইচ্ছা থাকে, তাহলে দ্য ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর পুলিশ অফিসার শেল টেক সাচ বেল অর সিকিউরিটি, এই ম্যাজিস্ট্রেট অথবা ডিএসপি অথবা পুলিশ কমিশনার এই ধরনের বেল অথবা সিকিউরিটি নেবে। অ্যাজ দ্য কেস মে বি, মানে ওই সময় যেটা পরিস্থিতি যেটা হবে সেই অনুযায়ী সেভ করবে। কেস, এখানে কিন্তু একটা শর্ত দিয়েছে, অ্যাজ দ্য কেস মে বি, মানে এই সিচুয়েশনটা যেটা চাবে, ওই পরিস্থিতি যেটা চাবে সেটাই সে করবে। সে যেটা রাখবে এরকম কোনো বাধ্যতা নাই, যদি লেখা আছে শেল। অ্যান্ড ফরওয়ার্ড দ্য বন্ড টু দ্য কোর্ট হুইচ ইস্যুড দ্য ওয়ারেন্ট, এবং এই যে বন্ডটা সেটা হচ্ছে যে কোর্টটা ওয়ারেন্ট ইস্যু করেছে এই কোর্টে পাঠিয়ে দেবে। প্রোভাইডেড ফার্দার দ্যাট, আরও শর্ত থাকে, যে আরও ব্যতিক্রম আছে, যে মানে শর্ত থাকে, যে মানে হচ্ছে আরও একটা ব্যতিক্রম এখানে আছে, সেটা হচ্ছে ইফ দ্য অফেন্স ইজ নন বেলেবল অফেন্স, যদি এই অফেন্সটা নন বেলেবল হয়, অন নো ডিরেকশন হ্যাজ বিন এন্ডোর্স আন্ডার 76 মানে ৭৬ ধারার আওতায় যে অ্যাডভান্সমেন্টের কথা হয়েছে, এই ধরনের অ্যাডভান্সমেন্ট যদি না থাকে, অন দ্য ওয়ারেন্টের মধ্যে এই ধরনের কোনো সিকিউরিটির কোনো কথা লেখা না থাকে, তাহলে দ্য সেশন জজ অফ মেট্রোপলিটন সেশন জজ, এখানে বলছে যে এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জজ পারবে না, সেশন জজ পারবে অথবা মেট্রোপলিটন সেশন জজ পারবে। দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে পারবে, অথবা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারবে, আর এ ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, অথবা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস কি করবে, স্পেসিফাই ক্লাস স্পেশালি এম্পায়ার্ড ইন দিস বিহাফ, মানে হচ্ছে অথবা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস যাকে হচ্ছে বিশেষ ক্ষমতা দেওয়া হবে এই জন্য, মানে হচ্ছে কাউকে নন ভ্যালুয়েবল কাউকে জামিন দেওয়ার জন্য। ইন হুজ লোকাল জুরিডিকশন দ্য পারসন ইজ অ্যারেস্টেড, যার স্থানীয় সীমার মধ্যে এখতিয়ার সীমার মধ্যে লোকটা অ্যারেস্টেড হয়েছে, পারবে সাবজেক্ট টু প্রভিশন অফ সেকশন 497 ধারার বিধান সাপেক্ষে, অ্যান্ড
ফর রিজন টু বি রেকর্ডেড ইন রাইটিং, এবং লিখিতভাবে রিলিজ দ্য পারসন, মানে লিখিত রেকর্ডের জন্য কি করবে, রিলিজ দ্য পারসন অন দ্য ইন্ট্রিম বেল, তাকে হচ্ছে অন্তর্বর্তীকালীন জামিন দিবে, জামিনে তাকে মুক্ত করে দেবে। অন সাচ বন্ড অন সিকিউরিটি অ্যাজ জাজ অর ম্যাজিস্ট্রেট থিঙ্ক ফিট অ্যান্ড ডিরেক্ট আ পারসন টু অ্যাপিয়ার বাই দ্য স্পেসিফিক ডেট। বলছে যে তাকে তাকে হচ্ছে অন্তর্বর্তীকালীন জামিনে তাকে রিলিজ দিবে, ছেড়ে দেওয়া হবে। অন সাচ বন্ড অন সিকিউরিটি অ্যাজ জাজ অন সাচ এই ধরনের বন্ডের উপরে অথবা সিকিউরিটির উপরে, অ্যাজ দ্য জাজ অর ম্যাজিস্ট্রেট থিঙ্ক ফিট, যেটা হচ্ছে জাজ অথবা বিচারক অথবা ম্যাজিস্ট্রেট সঠিক মনে করবে। অ্যান্ড ডিরেক্ট দ্য পারসন টু অ্যাপিয়ার বাই এ স্পেসিফাইড ডাইট, এবং ডিরেক্ট দ্য পারসন, এবং ব্যক্তিটিকে নির্দেশন দেবে টু পেয়ার, উপস্থিত হওয়ার জন্য, বাই স্পেসিফাইড ডেট, সুনির্দিষ্ট একটা তারিখে, বিফোর দ্য কোর্ট হুইচ ইস্যুড দ্য ওয়ারেন্ট, যে কোর্টটা ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্টের সামনে হাজির হতে সে নির্দেশনা দেবে। অ্যান্ড ফরওয়ার্ড দ্য বন্ড টু দ্যাট কোর্ট, ওই কোর্টে হচ্ছে এই বন্ডটা পাঠিয়ে দেবে। তার মানে কি, আমরা হচ্ছে 86 নাম্বার, এটাই আমাদের সর্বশেষ ধারা ওয়ারেন্ট সম্পর্কিত 86 নাম্বার ধারা। আমরা কি দেখলাম যে যখন অন্য কারো ইখতিয়ারের আওতায় গ্রেপ্তার করে একজন পুলিশ অফিসার নিয়ে যাবে, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা মানে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা হচ্ছে পুলিশ কমিশনার কি করবে, তাকে হেফাজতে রেখে ওই কোর্টে পাঠানোর ব্যবস্থা করবে। তবে সেখানে দুইটা শর্তের কথা বলছে। প্রথম শর্তটা হচ্ছে যে যদি এটা বেলেবল হয় এবং সেই লোকটা যদি বেল দিতে রাজি থাকে অথবা বেল দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাকে বেলে ছেড়ে দিবে, অথবা 76 নাম্বার ধারার মানে ওই যে গ্রেপ্তারি পড়ার উপরে যদি লেখা থাকে 76 নাম্বার ধারা অনুযায়ী তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা থাকবে, তাহলে সিকিউরিটি নিয়েও তাকে ছেড়ে দিতে পারে। এবং ছেড়ে দেওয়ার পরে হচ্ছে ওই বেল অথবা ওই বন্ড অথবা যেগুলো আছে সিকিউরিটি, এটা পাঠিয়ে দেবে ওই কোর্টের কাছে। এবং আরও একটা কথা বলছে যে ওখানকার যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা এরা যারা বলছে এরা পারবে না। এখন বলছে যে এটা যদি নন ভেলেবল অফেন্স হয় অথবা যদি 76 নাম্বার ধারার কোনো কিছু উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে কি করবে, সেশন জাজ অথবা হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যদি এই ধরনের কোনো স্পেশাল পাওয়ার দেওয়া হয়, তাহলে সে তার অর্পিত ক্ষমতা বলে কি করতে পারবে, 497 ধারার আওতায় তাকে বেল দিয়ে অন্তর্বর্তীকালীন মুক্তি দিতে পারবে। এবং হচ্ছে সেই বেলটা এবং হচ্ছে ওই বন্ড অথবা বন্ডটা কি করবে, ওই কোর্টের কাছে, যে কোর্টে ওয়ারেন্ট পাঠিয়েছে ওই কোর্টের কাছে পাঠিয়ে দেবে এবং একে নির্দেশন দেবে একটা সুনির্দিষ্ট তারিখে তাকে কোর্টে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং 86-তে আরও একটা ব্যতিক্রমের কথা বলছে যে নাথিং ইন দিস সেকশন, এই সেকশনের কোনো কিছুই শেল ডিম টু প্রিভেন্ট এ পুলিশ অফিসার ফ্রম টেকিং সিকিউরিটি আন্ডার 76, কোনো পুলিশ অফিসারকেই সে প্রিভেন্ট করবে না, বাধা দেবে না 76 নাম্বার ধারার আওতায় বন্ড নেওয়ার জন্য। স্বর্ণালী সরকার লিখেছেন, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্বর্ণালী সরকার, চেষ্টা করে যাচ্ছি। আমার সঙ্গে থাকবেন এবং সবসময় উৎসাহিত করবেন। তাহলে আমরা মোটামুটি এইভাবে 12টা পয়েন্ট আমরা পড়ে ফেললাম। তো যেহেতু 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, আমি চেষ্টা করেছিলাম যে দৈনিক আধা ঘন্টার বেশি সময় নেব না, কিন্তু আসলে ভালোভাবে পড়তে গেলে এইভাবেই পড়তে হবে, সময় একটু বেশি নিতে হবে। যদি ধৈর্য না কুলায় তাহলে সেক্ষেত্রে একটা ভিডিও 3 বারে 4 বারে দেখা যায়, একবারে দেখে ফেলতে হবে এমন তো না, রেকর্ড তো থেকেই যাচ্ছে। যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আর দ্বিতীয়বার রিভিশন করলাম না এটা, যেহেতু আমি শুরুতে একবার পুরোটা বলে গিয়েছি এবং গত সপ্তাহ পড়েছি, আর আমি এটা রিভিশন করলাম না। আগামী সপ্তাহে আমরা ওই যে বারবার প্রোক্লেমড
অফেন্ডার বারবার পড়ছি, এখন এখানে আমরা কালকে পেয়ে যাব প্রোক্লেমিনেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, মানে হচ্ছে ঘোষণা করা এবং হচ্ছে প্রয়োগ করা সম্পর্কিত ধারা আমরা আগামী পরশু আমরা এটা নিয়ে পড়ব। তো পরবর্তী লাইভ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর করোনার প্রকোপ নাকি আবার বাড়তেছে, সংবাদে এরকম আসছে। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যথাসম্ভব সেফ থাকবেন। আবারও সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।